বিএনপি সরকারের বিরুদ্ধে অসম্ভব ঘটনা সম্ভব হয়ে গেছে। বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, ডান বাম ধর্ম বর্ণ নির্বিশেষে, হুজুর নন হুজুর আস্তিক নাস্তিক নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, বিএনপির বিরুদ্ধেও এরকম বিরল ঐক্যের একটা আভাস আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, এটার আয়োজন করছে ইসলামী ছাত্র শিবির। হাসিনার বিরুদ্ধে আন্দোলন যেরকম পর্দার অন্তরালে শিবির ছিল, এবার প্রকাশ্যে শিবির থাকবে। দর্শক, তারেক জিয়া বুঝে ওঠার আগেই শিবির অঘটন ঘটিয়ে দিতে পারে। তারেক জিয়ার শাসনের 12টা বেজে যেতে পারে। দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা জাতীয় সেমিনার আয়োজন করেছে প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে। বিষয়: গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি, সরকারের দায় ও জবাবদিহিতা। এই সেমিনারে উপস্থিত ছিলেন, স্বাভাবিকভাবেই যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যাশিত ছিল। এবং একটা বিষয় হচ্ছে, ছাত্র শক্তি এবং ছাত্র শিবির এরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বা নানান কারণে কিন্তু যথেষ্ট বিপরীতমুখী অবস্থানে ছিল, কিন্তু এই ছাত্র শক্তি শিবির এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে, এটা একটা দিক। আর এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আলোকচিত্রী অ্যাক্টিভিস্ট শহীদুল আলম। এই শহীদুল আলমের যে চিন্তা দর্শন, এটা প্রচন্ডভাবে জামাত বিরোধী, স্ট্রংলি জামাত বিরোধী। শহীদুল আলমের চিন্তা ভাবনা এরকম যে জামাতের সাথে এক পাতে খাওয়াও যাবে না। সেই শহীদুল আলমরা এখন শিবিরের প্রোগ্রামে আসছেন। আপনি এটাকে বলতে পারেন যে অসম্ভবকে সম্ভব করা। এখান থেকে অনেক হিসাব ক্লিয়ার যে বিএনপি সরকারের যে অপকর্ম, ঠিক তদ্রুপ আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে যেরকম মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে, আওয়ামী লীগ খারাপ মানে বিকল্প বিএনপি, যদিও বিএনপিও খারাপ, এরকম জামাত ভালো না, জামাতের এই সমস্যা সেই সমস্যা, তারপরও বিএনপির যে এই জাতির সাথে প্রতারণা, তার ফলে মানুষ জামাতকে বেছে নেবে, জামাতের কাছে আশ্রয় খুঁজবে, জামাতের নেতৃত্বেই আন্দোলন করতে চাইবে, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের যারা ভালো মানুষ, সৎ মানুষ, যারা প্রকৃতপক্ষে একটা সুন্দর রাষ্ট্র চায়, যারা সংস্কার চায়, তারা জামাতের নেতৃত্বে আন্দোলন করতে বাধ্য হবে, এর কোনো বিকল্প নেই। যেই অসম্ভব বিষয় আমরা দেখেছি যে আলোকচিত্রী শহীদুল আলম তিনিও জামাতের প্রোগ্রামে, শিবির প্রোগ্রামে এসে এখানেও শিবিরের কিছু সমালোচনা করেছেন, বেসিক্যালি আসছেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সামনে পরিস্থিতি এমন হতে পারে যে প্রথম আলো, ডেইলি স্টার টাইপের মিডিয়াও, বালের কণ্ঠ টাইপের মিডিয়াও দিন শেষে পরিস্থিতির শিকার হয়ে অন্যায়ের বিরুদ্ধে যদি মিনিমাম তাদের অবস্থান রাখতে হয়, তাহলে বিএনপির বিরুদ্ধে জামাতের পক্ষেই অবস্থান নিতে হবে, এর কোনো বিকল্প নেই, যেহেতু আওয়ামী লীগ আসছে না। তা এখন অনেকেই প্রশ্ন করছেন যে বিএনপিকে হটানো, বিএনপিকে বাধ্য করা জুলাই সনদ বাস্তবায়নে, উইল ইট বি পসিবল? জামাত কি এটা পারবে? কারণ বিএনপির, আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম যে কোনো মূল্যে মানুষ বিএনপিকে সমর্থন দিত, কিন্তু বিএনপির বিরুদ্ধে কি যে কোনো মূল্যে জামাতকে সবাই সমর্থন দিবে? জামাত দেখলে তো অনেকে নাক ছিটকায় না। হ্যাঁ, জামাতকে সমর্থন দিবে। এই যে দেখছেন শহীদুল আলমরা, যারা জামাতকে প্রচন্ড নাক ছিটকাত, তারা এখন শিবিরের প্রোগ্রামে যাচ্ছে। এই যে জনগণের রায়ের সাথে প্রতারণা করছে, এর ফল যে কতটা কঠিন হতে পারে, এটা তারেক যে বুঝতেই পারবেন না, যে ফল তাকে পেতে হবে। বিএনপির একটা দুর্বলতা হচ্ছে তারা ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারে না। এই জন্য বলছি যে তারা বুঝে ওঠার আগেই জয় বাংলা হয়ে যাবে। এমনকি যে ডিজিএফআইকে খুশি করার জন্য গুম অধ্যাদেশ বাতিল করছে, ডিজিএফআই প্রেসক্রিপশনে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করছে, সেই ডিজিএফআই বিএনপির জয় বাংলা করবে, বিএনপি বুঝতেও পারবে না কিভাবে তারেক জিয়ার কাছ থেকে জুলাই সনদ আদায় করতে হয়। এটা শিবির ভালোভাবে জানে, এবং তারেক জিয়া বুঝে ওঠার আগেই তারেক জিয়া এটা করতে বাধ্য হবেন বলে আমরা মনে করি। শিবির বাধ্য করবেন, জামাতের দুর্বলতা থাকলেও শিবির বাধ্য করবেন। শিবির অলরেডি ঘোষণা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করাতে, দাবি আদায় করতে তারা রাজপথে আছেন এবং থাকবেন। আপনারা জানেন যে শনিবার থেকে যে আন্দোলন শুরু হচ্ছে, সে আন্দোলনের নেতৃত্বে জামাত নেতৃত্বে 11 দলীয় জোট, কিন্তু সরকারকে বাধ্য করার যে মূল হিসাব নিকাশ, এটা তারেক জিয়া শিবিরের মাধ্যমে হবে। দর্শক, জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কার বিরোধিতা করছে সরকার, শিশির মনির, এবং সরকারের বিরুদ্ধে যত ন্যারেটিভ, এগুলোর মূল নির্মাতা হবেন অ্যাডভোকেট শিশির মনির। অতএব আমি তো মনে করি যে অদূর ভবিষ্যতে
জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হওয়ার আগে, যেহেতু আন্দোলনের কারণে বাধ্য হবেন, আন্দোলন দমন করার কিছুটা চেষ্টা সরকার করবে, যদিও দিন শেষে এটা তাদের জন্য ব্যাকফায়ার করবে এবং তাদের পতন ত্বরান্বিত হবে, যার ফলে আন্দোলন দমন করার কিছু চিন্তা করবে এবং প্রাথমিকভাবে কিছু চেষ্টা করবে। তখন শিশির মনিরকে গ্রেপ্তার করতে পারে। শিশির মনির যেভাবে বিএনপির সমস্ত যুক্তি জয়বাংলা করে দিচ্ছেন, মানুষকে যেভাবে বোঝাচ্ছেন বিএনপির প্রতারণা, কাগজে কলমে হাতে কলমে, এতে শিশির মনিরকে নানান ভুয়া মামলা দিয়ে বা নানানভাবে হয়রানি করে তাকে গ্রেপ্তার করতে পারে এবং হয়রানি করতে পারে। আমি যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছি, কারণ এক একটা সেমিনারে, ফেসবুক পোস্টে, সাংবাদিক সম্মেলনে যেভাবে শিশির মনির বোমা ফাটাচ্ছেন এবং সালাউদ্দিন আহমেদদেরকে যেভাবে ধুয়ে দিচ্ছেন, তাতে শিশির মনিরদের গ্রেপ্তার হতে হবে যদি বিএনপি দমন পীড়নের দিকে যায়। ইন দি লং রান বিএনপি দমন পীড়ন করতে পারবে না, চাইলেও করতে পারবে না, কিন্তু শর্ট টার্মে কিছু চেষ্টা করতে পারে। তবে প্রথম দিকে যাদের উপর ঝড় আসবে তাদের মধ্যে শিশির মনির উইল ওয়ান অফ দেম। এখানে শিশির মনির কথা স্পষ্ট যে সামগ্রিক সংস্কার বিরোধিতা করছে সরকার। ছাত্র শিবির আয়োজিত গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গরিমসি সরকার দায় ও জবাবদিহিতা, এর মানে শিবির জবাব আদায় করে ছাড়বে। শীর্ষক সেমিনারে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বর্তমান সরকার জনরায়ের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে নানাবিধ দ্বিচারিতামূলক আইনি ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। তারা শুধু জুলাই সনদের বিরোধিতাই নয়, তাদের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মূলত সংস্কারের বিপক্ষে একটি শক্তিশালী অবস্থান নিয়েছে। দর্শক, এখানে দেখেন, এখানে এমপি ছিলেন, বেশ কয়েকজন এমপি এই সেমিনারে বক্তব্য দিয়েছেন এবং ব্যারিস্টার এমপি, ব্যারিস্টার নজিব মোমেন, শহীদুল আলমের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিস্ট ছিলেন, আর অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন। কিন্তু সবার ঊর্ধ্বে শিশির মনিরের বক্তব্যই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এর মানে শিশির মনির একাই 100। তো বিএনপির চরিত্র হচ্ছে জনগণের সাথে প্রতারণা করা। ঐতিহাসিকভাবে তারা জনগণের রায়কে ভয় পায়। তাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, তারাই এখন গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। 111-এর রহস্য অনেক কিছু উদ্ঘাটন হচ্ছে। এই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ গ্রেপ্তার হচ্ছে, খালেদ গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু মুখ খুলছে, রিমান্ডে বলছে যে কারা ইলিয়াস আলীকে গুম করেছিল। বিএনপি তাদের কিছু কাছের লোকের বুদ্ধিতে প্রায় 8 জন সেনা অফিসারকে বাইপাস করে, ওভারলুক করে একজনকে সেনাপ্রধান বানিয়েছে। সেই বিএনপির বিশ্বস্ত লোকেই বিএনপিকে জয় বাংলা করে দিয়েছে। হয়তো বিএনপি যাদের বুদ্ধিতে এখন চলছে, যাদের বুদ্ধিতে জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারাই বিএনপিকে জয় বাংলা করবে। বিএনপির ইতিহাস এটাই, নিজেদের মাধ্যমে নিজেরা মারা খাওয়া। তারেক রহমানকে যারা মেরেছিল 111 সরকারের সময়, যারা কোমরের হাড্ডি ভেঙে দিয়েছিল, তারা কিন্তু তারেক রহমানের আত্মীয় এবং খুব কাছের লোক ছিলেন। ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কিছু একতলাপ এবং ঝগড়া হয়েছিল, তার প্রতিশোধ নিয়েছিলেন, যদিও এখন তারেক রহমান প্রতিশোধ দিচ্ছেন। শিশির মনির তার বক্তব্যে নানান দিক তুলে ধরেন। তিনি বলেন, 72 সংবিধান তৈরি হওয়ার পর প্রতিটি ক্ষমতাসীন দল সাংবিধানিক ভাবে নিজেদের সুবিধা মতো ব্যাখ্যা ও পরিবর্তন করে একটি স্থায়ী সংকট তৈরি করেছে। দীর্ঘদিন ধরে আমরা যেন চোর পুলিশ খেলার মতো এই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। বিএনপি তাদের 31 দফায় এখন ভুলে গেছে, কারণ 31 দফার প্রথম দফায় সংবিধান সংস্কার কথা আছে। এখন সংবিধান সংস্কারের দিকে হাঁটছেই না, তারা সংবিধান সংশোধন করতে চায়। এক কথা যদি বলি দর্শক, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও হাসিনার ছবি সবাইকে টানিয়ে রাখতে বলেছেন। এর মানে বিএনপির আলামত ভালো না। বিএনপি গণঅভ্যুত্থানের মুখে পড়তে পারে এই প্রতারণার ফলে, এবং তার মূল রোল প্লে করবে শিবির। তারপরে আপনার ত্যাগী নেতাদের যারা আছে, যে তাদেরকে আপনি যে স্পেসটা দিলেন না, এই যে ধরেন আপনি একজন আমাদের রবিউল ইসলাম সাহেব, আপনি যেখানে ওবায়দুল কাদের যাই হোক, যত ফেসিস্ট হোক যা হোক, তার তো একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। সেই ওবায়দুল কাদের ছিলেন সড়ক সেতু মন্ত্রী, আপনি 3টা মন্ত্রণালয় তার কাছে দিয়ে দিলেন। মানে এটার ভিতরে কি মধুটা আছে, আমি ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা, বহুদিন গবেষণা করার চেষ্টা করতেছি, এখন আমার গবেষণার ফল আসে। বাবু গয়েশ্বররা কিছুই পেল না। এটা এরকম অনেকেই পায় না। আমার নোয়াখালীতে কেউ মন্ত্রী হলো না মোহাম্মদ শাহজাহান, না বরকতুল্লাহ ভুলু, না জয়নাল আবদিন ফারুক, না আপনার ওই যে মানে এইখানে কেউই একজন মন্ত্রী এই জায়গায় আসলো না। অথচ 5 বার এমপি হয়েছেন ওনারা প্রত্যেকেই। দলের জন্য ওনাদের ক্যারিয়ার তো আছে। এরপর আপনি যদি ইয়েতে যান, কি জানি বলে যে বাবু গয়েশ্বরচন্দ্রের কথা তো আপনি বললেন, হাবিবুর নবী খান সোহেল, আপনি এই যে মানে এই যে একটা ইয়ের ভিতরে পড়ছেন, চক্রের ভিতরে,
ঘুরে ফিরে এই চক্র থেকে বিএনপি উঠতে কিভাবে কি কৌশল অবলম্বন করে আপনার কি সেটা তো মনে হয় অবশ্যই যে দেখার। হাবিবুন নবী খান সোহেলের মতো একজন ত্যাগী নেতা আমি আমার লাইফে এর আগে দেখি নাই। সে নিজের জীবন বাজি রেখে শেখ হাসিনার বিরুদ্ধে একাই আন্দোলন সংগ্রাম করেছে এবং এই পৃথিবীর রেকর্ড সৃষ্টিকারী 500-র মতো মামলা ছিল। আপনার কি মনে হয় যে তাকে এমপি পদে আলাল ভাই, মনোনয়ন না দেওয়া আলাল ভাই কোন নির্দিষ্ট একটা গ্রুপ বলে দিয়েছে এদেরকে কোনো মতে চান্স দেওয়া যাবে না? অবশ্যই, যা তারা তো এখানে এখানে স্কুটিনি এই প্রশ্নগুলোই তো আজকে এই জায়গাতে সবাইকে এনে দিছে যে সরকারটা কে চালায়। আপনার প্রথম প্রশ্নটাই এখানে আসলাম, আপনি মোয়াজ্জেম হোসেন আলালের কথা বলেন, আপনি এই জায়গাগুলোতে যদি আপনি যান তাহলে তো আপনি দেখবেন যে আপনি এখানে কি আমাদের এখানে মুক্ত রাজনীতির চর্চা হচ্ছে, মানে মুক্তভাবে একটা দল কি চলতে পারছে, না কোথাও দলটার পিছুটান আছে। যদি পিছুটান থেকে থাকে তাহলে সেটা কোথায়? কারণ এই কথাটা কেন আসতেছে, আরো জোরালো কথা, তারেক রহমান আসার এক সপ্তাহ আগে উনি নিজেই তো বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেন যে আমার দেশে আসাটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে আবার কার নিয়ন্ত্রণাধীনের কারণে আপনি আসলেন? এই যে আজকে জামাতের কথা কেন, আমরা জামাতকে কি মানে উলুতুলু করবো না তো। এখন ওইটা বলতেছে একটা ফিক্সার দিচ্ছে, এটা নিয়ে সবাই বাহাবা দিচ্ছে, এটা তো রাজনৈতিক সৌন্দর্য ডাকছে। আপনি ওইটা দরকার নেই, আমার রাজনৈতিক সৌন্দর্য জায়গায় আছে। এখন ডাকছেন বসছেন, কিন্তু সেখানে গিয়ে কি জামাতের আমি সে বলছে অফলাইনে যে আসেন জুলাই সনদ নিয়ে আর আমরা বার্গেনিংটা না করি। এই জন্য ওইখানে আমি প্রশ্ন উঠাইছি যে দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু সেখানে আপনি আপনার আলোচনাটা জারি রাখেন, বিরোধী দলীয় নেতা হিসেবে আপনার অবস্থানটা জারি রাখেন, ডায়লগ জারি রাখেন। আপনি ওখানে চা খাইতে গেছেন আর এটা একটা ছবি মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন, এটা দিয়ে জাতির কি উপকার হলো? জাতির টেনশনে আছে গণভোট নিয়ে, জাতির টেনশনে আছে সংবিধান সংস্কার নিয়ে, জাতির টেনশনে আছে জুলাই সনদ নিয়ে। আপনি এই মুহূর্তে ওখানে চা খেয়েছেন আর আপনি গেছেন আর ছবিটা দিলে জাতির সেন্টিমেন্টটা ওই জায়গা থেকে আসবে না, বরং এটা বিরোধী দলের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া মানুষের তৈরি হবে। কারণ মানুষ নিজে এখন একটা দল, প্রত্যেক মানুষ নিজে একজন সাংবাদিক, যারা এখন আর সাংবাদিকতার জন্য কাউকে অপেক্ষা করতে হয় না, কোনো অনুসন্ধানে সাংবাদিকতা দরকার নেই, মোবাইল একটা আছে টিপ দিয়ে দেখেন অনেক কিছু গোপনে ওখান থেকে এমনি বের হয়ে যায়, বের করে দেওয়া। তাহলে আপনি এই জিনিসগুলো জেনে শুনে আগুন নিয়ে খেলা করছেন কেন? এগুলো তো প্রশ্ন, এগুলো প্রশ্ন। এখন আপনার কথায় ফিরে আসছি, আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি কি হয়েছে, বিএনপি এর প্রশ্ন পুরো জাতির এটাই যে বিএনপি আসলে হয়েছে এটা কি? হয় হয়েছে যে কি তাদের একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আছে, ওই টাইম ফ্রেম পর্যন্ত একভাবে যেতে হবে, তারপর আরেকটা টার্নিং পয়েন্ট আছে, আরেকটা বাঁক আছে, সেই বাঁক থেকে আরেকটা পয়েন্টে যাবে, এরকম কিছু। আপনি দেখেন 1/11 নিয়ে আপনি যে কথাটা আসতেছে 1/11, এখন আপনি মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করলেন, মামুন খালেদকে গ্রেপ্তার করলেন, সব করলেন, সবার দৃষ্টিটাকে আপনি নিয়ে যাচ্ছেন কোথায়? ভারতকে বুঝাতে চাচ্ছেন যে ভারতের, হ্যাঁ ভারতটা মানে আমরা, কারণ 1/11 তো ভারত ঘটাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র সব। এখন আপনি এই কয়েকজনকে ধরে আপনি প্রমাণ করতে চাচ্ছেন না আমরা তো ভারতের সাথে আমাদের পুতু নেই, তো জনগণটা খাবে। আপনি হাদি হত্যাকারীকে ওখানে গ্রেপ্তার করাইয়া প্রমাণ করলেন যে ভারত তো আমাদের বন্ধু। এই যে হাদিকে নিয়ে এত কথা হচ্ছে, হাদির হত্যাকারীকে তো ভারত ছাড় দেয় নাই, আপনি আমার কথা বলছেন। তো এগুলো আপনি আগে হইলো না কেন? নির্বাচনের আগে হইলো না কেন? তার অবস্থার আগে জানার আগে হলো না কেন? এই যে এদিন একটা কথা আসছে না সোশ্যাল মিডিয়ায়, দেখলাম যে এখন আর যমুনার থেকে কারো কোনো মানে আবদার, অবদান, আন্দোলন, সংগ্রাম কিছু নেই। আচ্ছা কেন না? এই যে আজকে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? যেটা ইলেকশনের 2 দিন আগেও ছিল, এটা হঠাৎ করে কেন? কারণ এগুলো বিভিন্ন পকেট থেকে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ডিপ স্টেটের লোকজন এই এক দিন এক একটা দিয়ে ইউনূস সাহেবকে বিভ্রান্ত করতেন, চাপে ফেলতেন, মানসিক মেন্টাল প্রেশার, যার কারণে উনি শেষ দিকে বলছে যে বাবা আমি চলে যাই, ছেড়ে দেবাকে দেবাছি। এটাই, এখানে তার কিছু না। তাহলে আপনি জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকল দাবি দেওয়া পাওয়া সম্ভব নয়, তাহলে আপনি তার কাছে যান কেন? এখন নির্বাচিত সরকার, এখন যান না কেন? না মানে আমার প্রশ্ন হচ্ছে এর সঙ্গে কি বিএনপি জড়িত ছিল বা আওয়ামী লীগ জড়িত ছিল ডিবেটের সঙ্গে এই দাবি দেওয়ার বিষয়ে? অবশ্যই ছিল, অবশ্যই আওয়ামী লীগ তো জড়িত ছিল, আমি তো বললাম আমল ছিল, বিভিন্ন অর্গানাইজেশন ছিল, কারণ বিএনপি বলেন আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ, যে কারণে সে প্রকাশ্যে অনেক কিছু আনতে পারে নাই। আর ধরেন আওয়ামী লীগের ঘরানা যারা সচিব আছে, উপর স্টেটের যারা সরকারি আমলা আছে, তারা তো পুরো দমে
তারা এগুলো নিয়ে খেলছে, মানে সরকার যেন স্টেবল হতে না পারে, সরকার যেন স্টেবল হতে না পারে। তো এটাতে যারা এখন বিএনপি থেকে মানুষের ইয়ে তো যাবেই, কেন যাবে? কারণ বিএনপি তো এটার বেনিফিশিয়ারি। এখন বিএনপি কে জনগণ ভোট দিয়ে বানাইছে ঠিক, কিন্তু কথাটা দিন শেষে তো বিএনপি দ্বারা লাভবান হয়েছে। দিন শেষে তো 5ই আগস্টের পরে বিএনপি বেনিফিশিয়ারি। বিএনপির নেতারা দেশে ফিরেছেন, মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকে এসেছেন। জামাতও বেনিফিশিয়ারি, জামাতেরও তো নিবন্ধন ফিরে পেয়েছে, রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, হ্যাঁ, এবং তারা সংসদের বিরোধী দলীয় নেতা হতে পেরেছে। সেখানেও আছে অনেক ফাঁসির আসামি যারা ছিলেন, রায়ে দণ্ডিত ছিলেন, তারা ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে পার্লামেন্টে বসেছেন। তো বেনিফিশিয়ারি সবাই, সবাইকে এটা দায় নিতে হবে। কারণ বাংলাদেশের জনগণকে বলির পাঠা বানায় সবাই বেনিফিশিয়ারি হবেন তা হবে না। একটা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কথা বলবেন আর সেটা মানে আপনার সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়ে বুঝাইতে চাইবেন একদম রাজনৈতিক সৌহার্দ্য। রাজনৈতিক সৌহার্দ্য থেকে আমি গায়ে দিব আমার যদি জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, আমার হ্যাঁ ভোট যদি বাস্তবায়ন না হয়, 14টা ছবি যদি মানে আপনার ওই শফিকুর রহমান সাহেব আর যদি তারেক রহমান সাহেব তুলে মানে সোশ্যাল মিডিয়ায় দেয়, দিন শেষে যদি আপনার জুলাই সনদ বাস্তবায়িত না হয়, এই ছবিগুলো দিয়ে জনগণ কি করবে আপনি বলেন আমাকে? এগুলো ভাইটাল প্রশ্ন, কি প্রশ্ন না? আমাদের দর্শক শ্রোতা যারা আছে তারাই সেটা বিচার করে দেখো আমরা সেটা কোন অর্থে বলছি। আমরা দেশের পক্ষে না বিপক্ষে? আমরা কেন মুখে বলবো আমরা ঠিক আছে গণতন্ত্র চাই, আমরা গণতন্ত্রের সমালোচনা চাই, সব চাই। আচ্ছা, আনিস আলমগীর সাংবাদিক, এটা হলো একটা বিশ্ব বাটপার, চরম বাটপার। শকত মাহমুদ সাংবাদিক না? অবশ্যই। তাই শকত মাহমুদের জামিনটা হয় না কেন? সে তো অনেকদিন ওনার ব্যাপারে সবাই বলে না কেন? আমার এই বক্তব্যটাকে, এই অংশটাকে আমি শকত ভাইয়ের জন্য এই এটাকে তুলেছি, দাবিটা তুলেছি। উনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। আবার তারেক রহমানকে ওই বাটপারের ছোট করে হলেও আপনি এই অংশটাকে দিবেন যে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। আমি চাই যে উনি জামিনে বেরিয়ে আসুক। ওনার যে ঘটনায় অভিযুক্ত রাষ্ট্রদ্রোহিতা বলে ওনাকে যেভাবে আটক করা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের নামে, সে সময় তো রাষ্ট্র ক্ষমতা ছিল না, বিএনপি ছিল না। তাহলে ইউনূস সাহেবকে উৎখাত করার ষড়যন্ত্রের অপরাধে ওনাকে কেন জেলে যেতে হলো? আবার বিএনপির বিরুদ্ধে যদি উনি কোনো ষড়যন্ত্র পেয়ে থাকে তাহলে বিএনপি সেটা সাংগঠনিকভাবে ওনার উপর ব্যবস্থা নিয়েছে, আরো নিক, কোনো আপত্তি নেই। কিন্তু একটা বিশ্ব বাটপার আনিস আলমগীর যদি জামিন পেতে পারে, এবং প্রধানমন্ত্রী ফোনও করে ঈদের দিন, তাহলে ঈদের দিন ফোন করে শুভেচ্ছা বিনিময় করতে পারে, শকত মাহমুদের কোনো অবদান নাই। এটা খেলা রঙের ঠং, মানুষ এগুলো সহজভাবে নিচ্ছে। মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের মাহমুদুর রহমান সাহেব, ওনার কোনো অবদান নাই। উনি এখন আপনাকে সংস্কার এবং সুন্দর একটা রাষ্ট্রের কথা বলার কারণে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনি ওনাকে এখন আর ডাকবেন না, পছন্দ করবেন না, ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন না? এটা কি হয়? ফরহাদ মাজার সাহেব, ওনার বক্তব্যগুলো, ন্যারেটিভ গুলো বিএনপির কখনো কোনো কাজে আসে নাই, এখন আর ওনাদের কথাগুলো আপনি নেবেন না, এটা কি হয়? এই যে প্রফেসর আলী রিয়াজের সাহেবের উদাহরণ দিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দেন নাই। আপনি কেন এখন যদি সংসদে আমার এত আলোচনা করতে হয় তাহলে গত 8 মাস, নির্বাচনের 8 মাস ঐক্যমত্য কমিশনে এত আলোচনার প্রয়োজন কি ছিল? এই যে এখন সালাউদ্দিন সাহেব বলে আমরা আবার উন্মুক্ত করব, বিশেষ কমিটি করব, আবার আলোচনা করব, আসুন। উনি যে বিরোধী দলের প্রতি আহ্বান জানায়, ওয়াই? জাতির জীবনের মানে সময়ের মূল্য নাই,